হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গড ব্লেস ইউ ফ্রম ডেথের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডটি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও। কাহিনি স্টার্ট হয় আমাদের দেখানো হয় যেখানে কমান্ডার আসে আর রিপোর্টারদের সামনে বলে দেয় যে ইন্টারভিউটা এই জন্যই রাখা হয়েছে কারণ আমরা এই স্পেশাল কেসের জন্য আপডেট দিতে যাই। আর এই আপডেটটা হচ্ছে আমাদের নতুন একজন জয়েন করবে যার নাম হচ্ছে ইন্সপেক্টর কিম। তারপরে রিপোর্টাররা চলে যায় আর সিংহা বলে যে কমান্ডার এটা কি হলো, আপনি তো অলরেডি বলেছিলেন না যে আমি এই কেসটা হ্যান্ডেল করবো, তাহলে এখন এরকম কেন? তো কমান্ডার তাকে বলে যে পুলিশ ডিভিশনরা ডিসাইড করেছে যে এই কেসটাকে তাড়াতাড়ি ক্লোজ করতে হবে, তো সেই জন্য ইন্সপেক্টর কিংকে অ্যাসিস্ট করা হয়েছে যাতে ও তোমার টিম লিডার হয়ে থাকে। তো এটা শুনে সিংহা বলেছে কিন্তু এই কেসটা তো আমি টিম লিডার ছিলাম না, আপনি এভাবে কি করে মানে হঠাৎ করে আমার কেসটাকে অন্য কাউকে কি করে হ্যান্ডেল করতে পারেন? আর এখানে আমার কেসে অন্য কোনো আউটসাইডারের দিকে ইনভলভ করার দরকার নেই। তো এটা শুনে কমান্ডার বলে হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে তো আমাকে ফালতেই হবে, আমার কিছু করার নেই। আর তুমিও আমার কথা শোনো, আমি যেগুলো বলছি আমি জানি তোমাদের দুজনের মধ্যে একটু ইস্যুস আছে, বাট আমার মনে হয় তোমাদের এখন কাজ নিয়ে ভাবা উচিত। তো ইন্সপেক্টর কিং আর সিঙ্গার মাঝখানে কিছু একটা ইনসিডেন্স হয়েছিল, তো সেই জন্য তারা দুজন একে অপরকে সহ্য করতে পারে না, তো সেটা আমার দিকে পরে দেখানো হবে। আমি ইন্সপেক্টর কিং বলে যে তোমার সঙ্গে কাজ করে খুবই ভালো লাগবে। আবার এটা শুনে সিংহা বলে যে আমি জাস্ট প্রফেশনের মতন তোমার সঙ্গে কাজ করতে চাই, এর বেশি আর কিছুই কথা বলতে চাই না, ঠিক আছে? তখনই ইন্সপেক্টর কিং বলে যে ওটা কি সাসপেক্ট? তো এটা শুনে সিংহা বলে যে না, কখনোই না, আর ও হচ্ছে একজন উইটনেস এই কেসের মধ্যে। তো কিং বলে যে হ্যাঁ হ্যাঁ একই হলো, আর তাছাড়াও তুমি ইনভেস্টিগেট করছিলে না, তো তোমার কি কোনো ইনফরমেশান পেলে? তো এটা শুনে সিংহা বলে যে না এখনও বেশি পাইনি। তারপরে তারা মিটিং করতে বলে যেখানে থাপকে বলা হয় যে তুমি কি করবে। তো ইন্সপেক্টর তাকে বলে যে তুমি এখানেই থাকো, তুমি তো ভূত দিয়ে ভয় পাও তাই না, তো তুমি আমার সঙ্গেই থাকো, তাহলে তুমি ভূত দেখতে পাবে না আর। তো এটা শুনে থাম বলে যে ঠিক আছে, কিন্তু আমি চাই না যে আমার জন্য আপনাদের কেসে কোনো গণ্ডগোল হোক, সেই জন্য। এটা শুনে সিংহ বলে যে তুমি চিন্তা করো না, তোমাকে কিছু ভাবতে হবে না। থাম বলে যে আমি সবাইকে বিশ্বাস করি না, কিন্তু আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। তো সিংহা বলে যে আমি তোমার কিছু হতে দেবো না, তোমার সঙ্গে কোনো কিছু ভুলভাল হবে না, তুমি চিন্তা করো না। এটা শুনে থাপ বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে বিশ্বাস করি। তো এটা শুনে সিংহার কোথাও না কোথাও একটা ভালো লাগে যে থাম তাকে বিশ্বাস করছে। তো থাম বলে যে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে আছো আমি কারোকে ভয় পাই না। তো এটা শুনে সিংহা বলে যে আমি তোমাকে বলছি আমি তোমাকে কেউ হার্ট করবে না। তো এটা শুনে থাম তাকে থ্যাংক ইউ বলে দেয় আর বলে যে আমি সত্যিই প্রচুর লাকি যে আপনি সত্যিই প্রচুর কাইন্ড ইন্সপেক্টর সিংহা। তো সিংহা বলে যে আমি এটাকে কাইন্ডনেস তো বলবো না, বাট আমি তোমার উপরে দয়া খাচ্ছি। তো এটা শুনে থাপ বলে যে তুমি এটাকে যা ইচ্ছে তাই বলতে পারো, বাট যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাশে আছো আর আমাকে হেল্প করছো ততক্ষণ পর্যন্ত আমার কোনো প্রবলেম নেই। এটাকে কাইন্ডনেস বা পিটি যা বলবে, মানে দয়া ভাবো বা হচ্ছে ভালো ভাবো। তো তারপরে সে বলছে ঠিক আছে তুমি এখানে বসো আমি আসছি। মিটিং হয় যেখানে ইন্সপেক্টর কিংকে সিংহা বোঝাতে থাকে যে এই 7 সাসপেক্টের মধ্যে কেসের কোথাও না কোথাও তাদের ফ্যামিলিরা এদের সঙ্গে লিঙ্ক নেই। এই কেসটার মধ্যে এমন এমন সাসপেক্ট আছে যারা ফ্যামিলির সঙ্গে কখনো যোগাযোগই নেই। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে তাদের ফ্যামিলিরা তাদের সঙ্গে কন্ট্যাক্টই করেনি, অনেক দিন কন্ট্যাক্ট দূরে হয়ে গেছে। মার্ক তাকে বোঝায় যে কিন্তু এদের ফ্যামিলির মধ্যে কেউ কেউ জব বা এজ বা অন্য কিছু একই স্মেলার নয়, এটা আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। এমন মনে হচ্ছে যেন অন্যদের সঙ্গে অনেকজন কানেক্টই করেনি, তো সে এরকমভাবে মার্ডাররা চুজ করেছে। তখনই সিংহা বলে যে তার মানে মার্ডার এরকম কাউকে চুজ করেছে যাদের সঙ্গে কারো কখনো কন্ট্যাক্ট নেই আর তারা কেউ পুলিশের কাছে ইনফরমেশান দিতে পারবো না। এটা শুনে কিং বলে যে এমন তো হতে পারে এটা জাস্ট র্যান্ডামলি, তুমি এরকমভাবে কী করে কোনো কেসকে বুঝতে পারো উইটনেস ছাড়াই? সিংহা বলে যে তুমি আমাকে যাইরা বলছো আমি সেটা বুঝতে পারছি, বাট আমিও জানি যে আমি কোথাও না কোথাও এটা ম্যাচ করেই ছাড়বো। আর আমার মনে আমি এখনও কোশ্চেন করছি সাসপেক্টকে, তো তুমি ওকে বারবার সাসপেক্ট করা বন্ধ করো। কিং বলে যে তুমি হোল ডে লাগিয়ে নিয়েছো একটা কোশ্চেন করতে, আমাকে দাও আমি কোশ্চেন করবো। এটা শুনে তো সিংহা বলে যে না এটা আমি নিজে থেকেই করতে পারবো, তোমাকে করতে হবে না। তো কিং বলে যে ঠিক আছে। তারপরে সিনে আমাদের দেখানো হয় যেখানে সে বলে যে আমার মনে হয় এই যে ডেথগুলো হয়েছে তার সঙ্গে কোথাও না কোথাও ভিকটিমের এক একটা বডি পার্টের কিছু প্রবলেম হয়েছে। যে কিলার ছিল সে প্রত্যেকটা পার্সনকে একদিন করে মেরেছে। তো কিং বলে যে তোমার মানে কি হয় যে একদিন করে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে? তো তুমি বলতে পারছো যে সবাইকে মারার আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সময় ছিল তাই তো? তো এটা শুনে সে বলে যে হ্যাঁ, নাম্বার 6 যে পার্সনকে ঝুলানো হয়েছে তাকেই এই ভিকটিমটাই হচ্ছে একজন টিনেজার ভিকটিম। আর এই ভিকটিমটাকে আমি যখন বডি ভালোভাবে সার্চ করছিলাম মলের মধ্যে তখন আমি কিছু নোটিস করেছি যেটা আমি আপনাদেরকে জানাতে চাই।
তো সিংহা বলে যে তুমি বলো যে এদের মধ্যে কে বেশি টর্চার হয়েছে। তো এটা শুনে সে বলে যে আমি ওটা তো তোমাকে বলতে পারবো না, বাট আমি এইটা বলতে পারি যে এদের মধ্যেই সবাইকে খুবই টর্চার করে মারা হয়েছে। তারপরে সে সিংহাকে দেখানো হয় যে বাইরে এসে আর আতকে জিজ্ঞাসা করে যে থাপ কোথায়। তো সে বলে যে থাপ আমি জানি না, তো ওই উইটনেসটা যে একে তুমি রেখেছিলে। তো সিংহা বলে যে হ্যাঁ। তো এটা শুনে আর্থ বলে যে ও মনে হচ্ছে বাইরের দিকে গেছে। তো এটা দেখে তো সিংহা শকড হয়ে যায়। তারপরে থাপকে দেখানো হয় যে ব্রেকফাস্ট নিয়ে আসে। সিংহা বলে তুমি কোথায় গিয়েছিলে। থাপ বলে যে আমি কিছু ফুড কিনতে গিয়েছিলাম, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি সেই জন্য। তো সিংহা তাকে বলে যে তোমাকে আমি বলেছিলাম না না বলে যাবে না। এটা শুনে থাপ বলে যে আমি অন্য অফিসারদেরকে তো বলে গিয়েছিলাম, অন্য অফিসাররা বললো তুমি মিটিংয়ে আছো, সেই জন্য আমি একটু বাইরে চলে গিয়েছিলাম। আর তাছাড়াও আমাকে খিদে পেয়েছে, কতক্ষণ আমি কিছু না খেয়ে আছি, তো তোমার জন্য আমি খাবার এনেছি, চলো দুজনে মিলে খাওয়া যাক। তো এটা শুনে সিংহ বলে যে তোমাকে আমার জন্য কে খাবার আনতে বলেছিল। থাপ বলে যে আমি জাস্ট এমনি এনেছি, তুমি সারাদিন কাজ করছো, কিছু না খেলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, চলো কিছু খেয়ে নাও। তো সিংহা বলে যে আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের কথা ভাবো। থাপ বলে যে আমি নিজের কথাও ভাবছি। সিংহা বলে যে তোমাকে আমার এত কেয়ার করতে হবে না। থাপ বলে যে কিন্তু কেন, তুমি নিজের দিকে তাকাও, তুমি সবসময় কেসের মধ্যে ইনভলভ হয়ে আছো, যদি তোমাকে কিলারকে ধরতে হয় তাহলে তোমাকে স্ট্রং হতে হবে, তাই না, তো তোমাকে খেতেও হবে রোজ রোজ, চলো খেয়ে নাও। এটা শুনে সিংহা কী করে তার হাত থেকে খাবার নিয়ে না আর বলে যে নেক্সট টাইম কোথাও যাওয়ার আগে আমাকে বলে যেও। তো থাপ বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বলে যাবো, এত চিন্তা করো না, আমি কোথাও যাইনি। তো এটা শুনে সিংহা বলে যে এইভাবে তুমি হঠাৎ করে যদি গায়েব হয়ে যাও তো কে রেসপন্সিবিলিটি নেবে। হ্যাঁ, তুমি আমার কাছে আছো তো সবাই আমাকেই দোষী ভাববে, আর সেই জন্য আমার কাছে ট্রাভেল ক্রিয়েট হয়ে যাবে, তোমার জন্য আমি কোনো ট্রাভেলে করতে চাই না, তো সেই জন্য কোথাও যেও না। থাপ বলে যে ঠিক আছে, আমি এর পরের থেকে কোথাও যাব না, আর আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত তুমি আসছো না। তো এটা শুনে সিংহা বলে যে তোমাকে আর ওয়েট করতে হবে না, তুমি আমার সাথেই চলো। তো থাপ বলে যে কোথায় যাব। সিংহা বলে যে কেসে ইনভেস্টিগেট করতে, আবার কোথায়, তোমার ভয় লাগে না একা থাকতে, তুমি ঘোষ দেখতে পাও, তো চলো তুমি আমার সাথেই থাকবে, তাহলে তোমাকে আর প্রবলেমে পড়তে হবে না, আর তুমি আমাকে হেল্পও করবে। এটা শুনে থাপ বলে যে প্লিজ আমি কি এখানেই থাকতে পারি, আমার মনে হয় না আমার ওই জায়গায় যাওয়া দরকার বলে, আমি এখানেই ঠিক আছি, আগে আমি খেয়ে তো নিই। তো এটা শুনে সিংহ বলে যে এই তো খাচ্ছি, খেতে খেতেই চলো তাড়াতাড়ি চলো। তো এটা শুনে থাপও চলে যায়। পরের সিনে আমাদের ডেনাইকে দেখানো হয় যখন অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তার সঙ্গে আজব আজব ঘটনা ঘটে। হঠাৎ করে তার কাঁচের গ্লাস পড়ে যায়, রাস্তায় যখন সে বেরিয়েছিল তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিতে যায়। যখন সে গাড়িতেও বসে তখনও তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না, তখনই সে তাকে ফোন করে আর বলে যে কী ব্যাপার তুই আসিস না কেন। তো ডিনাই বলে যে সে আমি জানি না কি হচ্ছে আমার সঙ্গে, আমি সোয়ার বলছি অফিসার কিং ফিরে আসার পরে ওর মনে হচ্ছে খারাপ যে তাকদিরটা ছিল ওটা মনে হচ্ছে আমাকে কোনো ক্রাশ দিয়ে দিয়েছে, আর এই কিলাররা আমার পিছনে পড়ে আছে। তারপরে সে সিংহাকে দেখানো যে বলে যে তুমি এখানে বসো থাপকে, আর আমি কেস ইনভেস্টিগেট করে আসছি। তারপরে সেই কিংকে বলে যে তো তুমিও এখানে চলে এসেছো। কিং বলে যে হ্যাঁ আমাদের তো এই হাউসটাকে ইনভেস্টিগেট করতে হবে, তাই না, মিনার হাউসের কোনো রিলেটিভসরা কি ওয়েট করছে। তো মার্ক বলে যে হ্যাঁ একজন আছে ওনার হাউসে। তো এটা শুনে সে বলে যে তাহলে এই চাবিটা তুমি কোথা থেকে পেলে। তো মার্ক বলে যে আমি এই চাবিটা এখানেই ছিল। তো এটা শুনে কিং বলে যে চলো ইনভেস্টিগেট করা যাক, দেখা যাক যে এর ঘর থেকে কী পাওয়া যায়। তো সিংহা বলে যে কমান্ডারকে তুমি হ্যান্ডেল করে নিতে পারবে, তাই না, তুমি যেহেতু আমাদের টিমের লিডার, তো যদি কিছু প্রবলেম ঘটে তো ইন্সপেক্টর কিং তো আছে হ্যান্ডেল করার জন্য, তো চলো ভিতরে যাওয়া যাক। বলে সিংহা কী করে চাবি খুলে ভিতরে চলে যায়, যেটাতে কিং বলে যে তুমি এখনও একই রকম রয়ে গেছো, এখনও বদলাওনি। আর থাপ যে গাড়ির মধ্যে বসে এইসব দেখছিল। তারপরে তারা যখন ঘরের ভিতরে আসে তারা চেল্লাতে থাকে যে কেউ কি ভিতরে আসে, কিন্তু তারা কাউকেই খুঁজে পাচ্ছিল না। তো তারা কী করে ভিতরে চলে আসে আর সেখানে সব কিছু সার্চ করতে থাকে ঘরের মধ্যে। যখন তারা সার্চ করছিল তো গাড়ির মধ্যে থাপ নিজে একা বসে ড্রয়িং করছিল আর সেই কেসটার ব্যাপারে ইনভেস্টিগেট করছিল। তখনই তার পাশে যেন একজন আত্মা আসে আর সে তাকে বলে যে তুমি একটা ফাইল ঘরের ভিতরে ড্রয়ারে আছে, সেইটাকে তুমি টেবিলে রেখে দাও, সেটা আমাকে সাহায্য করো। এটা শুনে তো থাপ প্রচুর ভয় পেয়ে যায়। আর এখানে সিংহার দিকে দেখানো হয় যারা চারিদিকে খুঁজে থাকে যে ভিক্টিম একজন টিনেজার ছিল আর ওনার একজন জেন্ডার সার্জারিও হয়েছিল। তো সেই জন্য তারা চারিদিকে সব কিছু খোঁজকাজ করে কিন্তু কাউকে খুঁজে পায় না, শুধু একটা ফ্যামিলিই ছিল যার মধ্যে একজন ফ্রেন্ড এসে তার বডিকে কনফার্ম করে গিয়েছিল। তার ফ্যামিলিও অ্যাকসেপ্ট করছে না, এমনকি তার ছেলেও এসে তাকে অ্যাকসেপ্ট করছে না। তো সেই জন্য তারা ভাবে যে কী ব্যাপার, কী হয়েছিলটা কি, ওনার ফ্যামিলি মেম্বাররা কেন ওনাকে সঙ্গে কন্ট্যাক্ট রাখে না। তারপরে তারা একটা রুমে আসে, সেই রুমে প্রচুর গন্ধ আসে। যখনই তারা পর্দা সরায় দেখে যে সেই রুমের মধ্যে কিছু রিচুয়ালস করা হয়েছিল, যেমন কালা জাদু করা হয় সেরকম। তো এটা দেখে তারা বলে যে তার মানে এগুলো কোনো একটা রিচুয়ালস এখানে হয়েছিল, এখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, আর ও হয়তো এই ব্ল্যাক ম্যাজিক
ম্যাজিকেরই ভিকটিম হয়ে গিয়েছিল। এটা শুনে সিংহা বলে যে এইসবের ছবি তুলো আর এই কেসটাকে ফরেন্সিক টেস্ট করতে পাঠাও। তখন দেখানো হয় যে কিছু অফিসার আসে আর সেখান থেকে সব জিনিসপত্র এভিডেন্স হিসাবে তুলে নেয়, সেটাকে ফরেন্সিক টেস্ট করতে পাঠিয়ে দেয়। মক বলে যে এই ডকুমেন্টসগুলো ওর বাবাকে আমাকে পাঠাতে হবে। তো এটা শুনে কিং বলে যে কি ওর বাবাও আছে? তো সে বলে যে হ্যাঁ, ওনাদের বাবা আছে। তারপরে থপকে দেখানো হয় যে অফিসের সিংহার কাছে আসে আর তাকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি একটু আমার সঙ্গে এই সাইডে আসবে। তো সিংহা বলে যে তুমি এখানে কী করছো, আমি তোমাকে বলেছিলাম না বসতে। তো থাপ বলে যে প্লিজ আমার কথা শুনো। তারপরে সে তাকে একটা সাইডে নিয়ে চলে যায়। তারপরে সেখানে দেখানো হয় যে মিনার বাবা বলে যে 10 বছর আগে ও ঘর ছেড়ে চলে এসেছিলো আর আমি ওর বাবা নয়, আমাকে ওর বাবা বলার অধিকার হারিয়ে ফেলেছে। এটা শুনে সিংহা আসে আর বলে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, মিনা আপনাকে উপর কোনো ক্রাশ দিয়ে যায়নি, এমনকি আপনাকে কোনো রেসপন্সিবিলিটিও নিতে হবে না। মঞ্চন মিনা আপনার জন্য সব কিছু পয়সা, সব কিছু প্রপার্টি ট্রান্সফার করে দিয়ে গেছে আর এই ঘরটা ছেড়ে এই আপনার অ্যাকাউন্টে সব পয়সা ট্রান্সফার হয়ে গেছে। এটা শুনে তার বাবা কাঁদতে চালু করে দেয়। তারপর সিংহার কিং বাইরে আসে, সে কিং বলে যে আমি ভাবিও নি যে তুমি ওইটা কোথা থেকে পেয়ে যাবে, আর তাছাড়াও এই কেসটাকে চলো একসঙ্গে ইনভেস্টিগেট করি। আমরা যেমন আগে করতাম, আমরা আগে ক্লোজ ছিলাম তাই না, তো এখন কেন আমরা একে অপরকে আবার বিশ্বাস করতে পারছি না পাস্টের কথা ভুলে। এটা শুনে তো সিংহা প্রচুরই রেগে যায়। কিং বলে যে যতক্ষণ এই কেসটা চলবে চলো ততক্ষণ একসঙ্গে কাজ করি, কিন্তু সিংহা তার সঙ্গে কাজ করতে চায় না আর বলে যে তুমি আমাকে এর থেকে দূরেই রাখো, ঠিক আছে, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই না। আর তাছাড়াও পাস্টকে আমি পাস্ট হতে দিতে পারি না, তুমি আমার সঙ্গে যা করেছো সেইটার পর আমি সেটা কখনোই ভুলতে পারবো না, আমরা দুজন এতটাও ক্লোজ না। এটা শুনে তো ইন্সপেক্টর তাকে বলে যে এটা কেমন হবে যে তুমি আমার সঙ্গে ডিনার করো আজকে রাতে, এমনকি আমরা সে আর ড্রেনকেও ডেকে নেবো, তাই না। এটা শুনে তো সিংহ প্রচুরই রেগেছে আর বলে যে তুমি এমন অ্যাক্ট করা বন্ধ করো যেন তোমার গিল্টি ফিলই হচ্ছে না, তুমি আমার সঙ্গে আবার ফ্রেন্ডশিপ করতে চাইছো, আমি তোমার সঙ্গে কাজটা করছি কারণ কমান্ডার অর্ডার দিয়েছিল যখনই এই কেসটা ক্লোজ হয়ে যাবে আমি তোমার থেকে দূরে হয়ে যাব আর তারপরে একে অপরকে আর কখনোই দেখবো না, তো আমার ক্লোজ হওয়া বন্ধ করো। তারপরে সিনে এসে থাপকে ডাকে আর বলে যে চলো ঘর যাওয়া যাক। থাপ তাকে বলে যে কিন্তু, তো সিংহা বলে যে কোনো কিন্তু নয়, চলো ঘর যাওয়া যায়। থাপ উপর দিকে তাকায় ব্যালকানির দিকে, যেন সে কিছু দেখতে পাচ্ছিল ব্যালকানিতে, তখন আমার দিকে ওটা দেখানো হয় না যে সে কী দেখতে পাচ্ছিল। তারপরে সিংহা বলে যে কী ব্যাপার থাপ চলো, তো থাপ বলে যে ঠিক আছে যাচ্ছি। তারপরে যেতে যেতে সিংহা বলে যে তুমি আমাকে বলবে যে তুমি কী করে জানলে যে ড্রয়ারে কী ছিল। তো এটা শুনে থাপ বলে যে আমি যদি বলি তুমি আমার উপরে হাসবে, বাট সত্যি কথা বলতে আমাকে মিনাই বলেছিল যে ওই ড্রয়ারে কী আছে। তো এটা শুনে তো সিংহা বলে যে মানেটা কি, তুমি কী বলতে চাইছো। তো থাপ তাকে বলে যে আমি সত্যি বলছি, তুমি আমার উপরে প্লিজ চেলিও না। তো এটা শুনে সিংহা বলে যে তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমাকে মিনা এসে বলে গেছে। তো থাপ বলে যে হ্যাঁ আমি সত্যি কথা বলছি। তো থাপের কথা শুনে সিংহা বলে যে কিন্তু ও তো মারা গেছে, ও তোমাকে কী করে বলতে পারে, তুমি বলতে চাইছো যে আমি ইন্সপেক্টর কিংকে এই কথাটা বলবো। এটা শুনে থাপ বলে যে কিন্তু আমি কী করব, আমি এটা দেখেছি তো সেই জন্য আমি এটা বলেছি, তোমাদের দুজনের মধ্যে কী প্রবলেম আছে আমি সেটাই বুঝতে পারছি না। তো এটা শুনে সিংহা বলে যে তোমাকে জানতে হবে না আমাদের প্রবলেম, আর তাছাড়াও তুমি এখন এইটার ব্যাপারে বলো, তুমি যে সেইটা জানো যে আমরা দুজনে এখন টেম্পোরারি কোওয়ার্কার, এর বেশি আর কিছু না, এই কেসটা শেষ হয়ে যাবে তারপর আমাদের দুজনের আর একে অপরকে দেখবও না, তো এইসব ব্যাপার নিয়ে ভেবে লাভ নেই। তারপরে সিনে দেখানো হয় যেখানে বডি নিয়ে কথা বলতে থাকে হসপিটালের মধ্যে সে আর ড্রেন তারা ফরেন্সিক টেস্ট করে বুঝতে পেরেছে যে এই বডিগুলোর মধ্যে যা যা ইনসিডেন্টস হয়েছে সেগুলো আগেও কোথাও কেস হয়েছিল, এক্স্যাক্টলি একই রকম আঘাত দেখতে পাচ্ছে তারা। তো এটা শুনে সে বলে যে আমি এইটাই চিন্তা করছিলাম যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো আগেও কোথাও হতে পারে, তো সেই জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে ফরেন্সিক ডিপার্টমেন্টের ফোন করেছিলাম যে এরকম কোনো কেস তারা খুঁজে পেয়েছে কিনা। আর আমি কি খুঁজে পেয়েছি তুমি জানো, তো ড্রেন বলে যে কী খুঁজে পেয়েছো। তো এটা শুনে সে তাকে বলে যে সেম কেস হয়েছিল আর এরকমই বডির মধ্যে রেড রেড দাগ ছিল, তো এরকম আগেও হয়েছে 5 বছর আগে। এটা শুনে তো ড্রেন তাকে বলে যে কোথায় হয়েছিল, তো সে বলে যে চিংমাইয়ে হয়েছিল 5 বছর আগে। তো এটা শুনে ড্রেন বলে যে তার মানে এটা তো কনফার্ম তাই না যে এর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালস কেস চলছে, তাই তো আমাদের এর থেকে দূরে থাকা উচিত। সে বলে যে তুমি কি পাগল নাকি, এটা একটা সিরিয়াল মার্ডার কেস। তো এটা শুনে সে শকড হয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় যে সিংহা গাড়ি নিয়ে চলে আসে আর সে তাকে থাপকে বলে যে কী ব্যাপার তুমি এভাবে কী ড্র করছো। তখন সে বলে যে আমি সেকেন্ড ফ্লোরে একজন আত্মাকে দেখেছিলাম, ওটা ওই ঘরের আত্মা মনে হচ্ছিল না। এটা শুনে তো সিংহা বলে যে তুমি আবার সেই একই কথা বলছো। থাপ বলে যে তোমার মনে হবে হয়তো আমি পাগল, কিন্তু আমি পাগল না। সিংহা বলে যে তুমি কী চাও, আমি কী বিশ্বাস করবো। তো থাপ থেকে বলে যে আমি তোমাকে বলছি জাস্ট বিকজ আমি এটা দেখেছি বলে, নাহলে আমি তোমাকে বলতাম না। আর আমি যে স্পিরিটটাকে দেখেছিলাম আমার যেন মনে হচ্ছিল ও আমাকে কিছু বলতে চাইছে। তো এটা শুনে তো সিংহা আরও হাসে আর বলে যে কি, ও তোমাকে কিছু বলতে চাইছে, তুমি বলতে চাইছো যে ঘোষ তোমার সঙ্গে কথা বলতে চাই তাই তো। তো
তো এটা শুনে থাপ বলে যে আমি পুরোপুরি শিওর তো নয়, বাট আমার এরকমই মনে হচ্ছিলো। আমি জানি যখন তুমি আমাকে অ্যারেস্ট করেছো তো তুমি হয়তো বিশ্বাস করোনি, বাট আমি সত্যি কথা বলছি, আমি জাস্ট ডিসঅ্যাপিয়ার হবো না, তুমি আমার উপরে বিশ্বাস করবো। তো এটা শুনে সিংহা বলে যে তুমি ইউজলেস কথা বলছো, আর তুমি চাইছো আমি এইসবে বিশ্বাস করি, আর তুমি কি ভেবেছো আমি তোমার কোনো গার্ড হই? তো জাস্ট আমাকে দেখলে তোমার কাছ থেকে ঘোষটা ভ্যানিশ হয়ে যায়? তো এটা শুনে থাপ বলে যে হ্যাঁ, তোমার জন্যই আমি আজকে এখানে ঠিক আছি, তুমি আছো বলেই ঘোষটা আমার থেকে দূরে থাকে। তো এটা শুনে সিংহা বলে যে আমি তোমার কোনো কবজ টবজ তাবিজ কিছুই না, ঠিক আছে, আমি তোমাকে কোনো প্রোটেক্ট করছি না, তুমি এসব ভুলভাল ভাবছো। বাট থাপ বলে যে তুমি না, স্পিরিটরা তোমার কাছে আসার সাহস পায় না, কারণ তোমার কাছে এই টাইগারের ট্যাটুটা আছে, আর তোমার ঘরের মধ্যে যে ঠাকুরটা আছে ও তোমাকে গার্ড দেয় আর প্রোটেক্ট করে। আর সেই জন্যে আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে তুমি আমার গার্ড হয়ে থাকো। তো এটা শুনে সিংহা বলে যে এই ট্যাটু তো যে কেউ বানাতে পারে, তুমিও বানিয়ে নাও। তো এই ট্যাটুর সঙ্গে এমন কী ব্যাপার আছে? তো এটা শুনে তো থাপ তাকে বলে যে জাস্ট বিকজ আমি বিলিভ করি সেই জন্য। সিংহা বলে তুমি বিশ্বাস করো তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই বলতে চালু করবে আর আমি তোমাকে বিশ্বাস করবো আর তুমি আমাকে টাচ করা বন্ধ করো। তো থাপ বলে যে কেন, আমি তোমাকে টাচ করতে চাই না, আমি জাস্ট ট্যাটুতে টাচ করছি। সিংহা বলে যে তুমি যদি আমাকে বারবার টাচ করতে থাকো তাহলে আমি মনে করবো যে তুমি আমাকে জাস্ট টাচ করার বাহানা খুঁজছো, আর তাছাড়া ওই ঘোষ ফোষ একটা বাহানা আমার ক্লোজ আসার, তাই না? তো থাপ বলে যে না, আমি জাস্ট এমনিই তোমাকে টাচ করেছিলাম, এর পিছনে আর কোনো কারণ নেই। তো সিংহা বলে যে আমার তো তোমাকে দেখে কিছু তো সন্দেহ লাগছে, তুমি এরকম সাসপেক্টের মতন অ্যাক্টিং করছো কেন? তো আমাকে বলো, তুমি আমার ঘরে কেন আছো? তুমি ঘোষের বাহানা দিয়ে আমার ঘরে আছো, তোমার রিজনটা কী আমি জানতে চাই। সে থাবের কাছে আসে আর তাকে বলে যে তুমি বলো, এই ঘোষটা জাস্ট একটা এক্সকিউজ, তাই না? তোমার মনে অন্য কিছু ফিলিংস চলছে। তো থাব তো বলে যে না, সত্যি এরকম কিছু না, আর তুমি আমাকে টিজ করা বন্ধ করো। তো থাবের এরকম সুইটনেস দেখে তো সিংহা তার গালটাকে পিঞ্চ করে আর বলে যে ও হো, জাস্ট আমার ঘরে আছো তো সেই জন্য বলছি, ভেবে চিন্তে কথা বলো, নাহলে আমি তোমার গালকে এইভাবেই পিঞ্চ করতে থাকবো। তখনই পিছনদার থেকে সে আসে আর বলে যে হেই, আমি এই কেসের একটা জিনিস খুঁজে পেয়েছি। তারপরে তারা ঘরের মধ্যে বসে থাকে, আর যেখানে ড্রেন তাকে জিজ্ঞাসা করে থাবকে যে তুমি সত্যি ভূত দেখতে পাও, আর নাকি তোমার এটা মাইন্ড থেকে তুমি এইসব বলছো, তোমার কাছে কোনো প্রুফ আছে? তো এটা শুনে থাব বলে যে আমি কোনো প্রুফ তো করতে পারবো না, বাট আমি বলছি। সিংহা বলে আমার মনেও হ্যালুসিনেট করে, এর বেশি আর কিছুই না। তো ড্রেনও বলে যে এরকমই ব্রেনেরও কিছু প্রবলেম হতে পারে, আমার মনে হয় চেক আপের দরকার, কারণ কেউ একজন ভূত দেখতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারবে না। আচ্ছা তুমি কি আমাদেরকে এক্সপ্লেন করতে পারো তুমি কবে থেকে এটা সব দেখছো? তো এটা শুনে থাপ বলে যে আমি পারবো না এটা এক্সপ্লেন করতে। তো সিংহা তাকে বলে যে তুমি দূরে যাও, কিছু একটা করো, আমরা কিছু বিজনেসের ব্যাপারে ডিসকাস করবো। তো থাপ বলে যে ঠিক আছে, আর এখানে উইটনেসের আর দরকার নেই। তো সে কী করে, ওখান থেকে উঠে একটু দূরে চলে যায় আর বলে যে তোমাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। তো তারাও বলে যে হ্যাঁ ভালো লাগলো। তারপরে সে বলে যে তোমার রিজনটা কি, তুমি ওকে এখানে থাকতে দিয়েছো? তো এটা শুনে সিংহা বলে যে জাস্ট বিকজ ওর সেফটির জন্য। তো সে বলে যে রিয়েলি, জাস্ট ওর সেফটির জন্য তুমি যে কাউকে এভাবে ঘরে থাকতে দিয়ে দাও? আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি শিওর তো জাস্ট ওর সেফটির জন্য তুমি ওকে এখানে রেখেছো? পরে যদি অন্য কেউ জানতে পারে যে তুমি একটা উইটনেসকে রেখেছো, তোমাকে এক্সপ্লেন করা প্রচুরই কষ্টের হয়ে যাবে। তো এটা শুনে সিংহা বলে যে অ্যাট ফার্স্ট আমি ভেবেছিলাম যে আমি ওকে এভাবেই যেতে দিই, কিন্তু তারপরে যখন সব কিছু শেষ হয়ে যাবে, 2 বছর আগের ঘটনা আমার মনে পড়ে গেল, আর পাবলিক যখন দেখছে, তো আমি এইভাবে কেসটাকে এইভাবে হ্যান্ডেল করতে পারবো না, কে জানে কখন কার সঙ্গে কী হবে। তো সেই জন্য আমি চাই না যে আমি এইবারে কালপ্রিটকে কোনো রকম চান্স দিই, সেই জন্য আমি এইবারে আর আনলাকি হতে চাই না। তো আমি সেই জন্য আর চিন্তার মধ্যে না থেকে ওকে নিজের ঘরেই রেখে দিয়েছি, যদি ওর সঙ্গে কিছু যায় তো আমি নিজে থেকে আগে ওকে প্রোটেক্ট করব। তো এটা শুনে তারা বলে যে সত্যি তুমি এটা করতে পারবে? তো সে বলে যে হ্যাঁ, ও এই কেসের অনলি উইটনেস, তো আমি ওকে ছাড়তে পারি না, আর কে জানে কখন কী হবে, তো সেই জন্য আমি এই রকম কোনো চান্স নিতেই চাই না। তো এটা শুনে তারা বলে যে ঠিক আছে, জাস্ট বিকজ ইন্সপেক্টর কিং এই কেসের মধ্যে ফিরে এসেছে, তো সেই জন্য আমার একটু ভয় লাগছে যে এই কেসটা কোথায় যাবে। তো এটা শুনে সিংহা বলে যে কে জানে কোথায় যাবে, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে আমি এই কেসটাকে আর রিপিট করতে দেবো না, আগের বারে যা হয়েছিল আমার সাথে। তো সে বলে যে জাস্ট এইসব ভুলে যাও, এইসব ব্যাপার নিয়ে ভেবে লাভ নেই। তো সিংহা বলে যে না, তোমাদের ব্যাপারে কী বলো, তোমরা দুজন কি ভুলতে পেরেছো? তোমরা দুজনে এই কথাটাকে কেন তুলছো? তো সে বলে যে আমি জাস্ট এমনিই বললাম, এর বেশি আর কিছুই না, তোমার ব্যাপারে চিন্তা হচ্ছিলো আর সেই জন্য, আর তাছাড়া আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি আনসারও করছিলে না কল, তো সেই জন্য। আচ্ছা আমি এখানে এসেছি তোমাকে একটা জিনিস দেখাতে। তারপর সে বলে যে আমরা যেই কেসটা নিয়ে কথা বলছি না, সেরকমই একটা সিমিলার কেস আমি চেংমাইয়ে হয়েছে, আমার একটা ফ্রেন্ডের থ্রুতে আমি জানতে পেরেছিলাম। তো ড্রেন বলে যে তো এর মানে এই হচ্ছে যে এই কেস আরও আগে হয়েছে। তো সিংহ বলে যে তার মানে তুমি আমাকে বলছো যে এইটা কোনো সিরিয়াল কিলারের মার্ডার কেস, তাই তো?
আর এই কেসটার ব্যাপারে আমার দিকে ভালোভাবে আরও যাচাই করতে হবে। তো যেভাবে আমরা রেকর্ডগুলো চেক করছি সেইভাবে আমার দিকে আরও রেকর্ড চেক করতে হবে। হসপিটাল সিস্টেম কি বলছে, তো সে বলে যে হসপিটাল সিস্টেমের মধ্যে যে বডি সে রেকর্ড করা হয়েছিল তার মধ্যে কিছু না কিছু একটা গণ্ডগোল লাগছে। 5 বছর আগে আলাদাভাবে রাখা হয়েছিল আর এখন যে ডিএনএ টেস্টগুলো করা হচ্ছে সেগুলো আলাদা। আমি সেই সাসপেক্টকে চেক করলাম কিন্তু তার সঙ্গে মিলছেই না। তো সেই জন্য আমি বুঝতে পারছি না যে আমরা কীভাবে কিলারকে খুঁজবো। তো এটা শুনে সিংহা বলে যে কে জানে কখন কী হবে, তুমি জাস্ট ডাটার উপর নজর রাখো। তুমি ফার্স্ট পার্সন যে আমাকে এই কথাটা বললে, আর কাকে কাকে তুমি এই কথাটা জানিয়ে যদি তারা কিছু এভিডেন্স পায়। তো এটা শুনে ড্রেন বলে যে তার মানে মেবি সে থেরাপি ঠিকই, তাই তো। তো এটা শুনে সিংহা বলে যে আমার মনে হয় থাপকে আমরাও কাজে লাগাতে পারি। ও মনে রেখেছে রিচুয়ালসগুলো আর কীভাবে ভূতের দিকে এই করতে হয়। থাপকে ডাকে আর বলে যে তুমি আমাকে একবার বলেছিলে না তোমাদের গ্রামে একবার রিচুয়ালস হয়েছিল যে ভূতেদের স্পিরিটের দিকে ডাকা বা কিছু একটা। তো এটা শুনে থাপ বলে যে হ্যাঁ আমি একবার নিজের চোখে দেখেছিলাম রিচুয়ালসগুলো, আর আমার যে গ্র্যান্ড মাস্টার ছিল সে এইসব করতো, তো সেই জন্য আমি জানতাম। তো এটা দেখে আমাদের পাশের সিন দেখানো হয় যখন তার গ্র্যান্ড মাস্টার মানে যে মক ছিল সেই রিচুয়ালসে একবার আসছিলো আর সে থাপকেও নিয়ে এসেছিলো। থাপকে বলে যে তুমি এখানে ওয়েট করো। যখন সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল তখনই একটা বডির উপর থেকে পর্দার মতন সরে যায় যেটার বডিতে একই রকম কেস ছিল। তো সেইটা দেখে তো থাপ পুরো শকড হয়ে যায়। থাপ তখন সেইটাকে দেখতে পায় আর বলে যে যেন আমার মনে হচ্ছিলো ওই গাইজগুলো আমাকে কিছু বলতে চাইছিল। তো থাপ বলে যে আমি জাস্ট এগুলোই দেখেছিলাম আর সেইটাই বললাম। যেটা শুনে তো ড্রেন বলে যে ও তুমি এসব কী বলছো, এটা শুনেই তো আমার ভয় লাগছে, আমি দেখলে কী করতাম। তো থাপ বলে যে কারণ আমি ওই কেসে জাস্ট তখন ছোটো ছিলাম। তো ওদের মাথায় একটা সিম্বল ছিল যেটা দেখে সিংহা তাকে একটা সিম্বল দেখায় যেটা মিনার ঘরে পেয়েছিল। যেটা দেখে থাপ বলে যে হ্যাঁ এরকমই সিম্বল ছিল যেরকম তুমি নিচে পেয়েছো সেটা ওরকম বডিতে ছিল। আমার মাস্টার বলেছে এটা জাস্ট স্পিরিটের দিকে সামান করার জন্য এই সিম্বল বানানো হয়। তো এটা শুনে ড্রেন বলে আমার এবার ভয় লাগছে, তুমি এসব কী বলছো। তো এটা তারা জিজ্ঞাসা করে যে তুমি এই ফটোটা কোথা থেকে পেলে। সিংহা বলে যে আমি মিনার ঘর থেকে পেয়েছিলাম, একজন ভিক্টিমের ঘর থেকে। তারপরে সিন চেঞ্জে আমাদের দেখানো হয় যে থাপকে যে ঘুমিয়ে থাকে। সিংহা স্যার বলে যে ও তুমি অলরেডি ঘুমিয়ে পড়েছো, কিছুদিন হলো তুমি এখানে এসেছো বাট তুমি তো এই জায়গাটাকে পুরো নিজের ঘরই বানিয়ে দিয়েছো। তারপরে সে তার হাতে বানানো ড্রয়িংটা দেখে আর বলে যে তুমি কি সত্যি ওই ঘরের মধ্যে ঘোষ দেখতে পেয়েছিলে। তারপরে সে তাকে ঠিক করার চেষ্টা করে বাট সে তারই গায়ের উপরে পড়ে যায় আর বলে যে তুমি কত ভারী। কিন্তু তখনই সে থাবের দিকে তাকিয়ে থাকে, তার হোশ ফিরে আসে সিংহার আর সে উঠে পড়ে আর বলে যে তুমি কি সত্যিই ঘুমাচ্ছো নাকি তোমার মধ্যে কোনো ক্লু নেই, এমনভাবে ঘুমাচ্ছো যেন তুমি মারাই গেছো। তারপরে সে তার গায়ে চাদর ঢাকা দিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু থাপ জেগে থাকে যে স্মাইল করে। তারপরে একদিন দেখানো হয় থাপকে যে লাইট চেঞ্জ করছিলো। সিংহা বলে যে তুমি কী করছো, থাপ বলে যে আমি লাইট চেঞ্জ করছি। তো সিংহা তাকে বলে যে তো এখন কী করছো। থাপ বলে যে তুমি এখন বসো, আমি তোমার জন্য খিচুড়ি এনেছি, নাও খেয়ে নাও, আমরা দুজনে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করবো। তো এটা শুনে সিংহা তাকে বলে যে তোমাকে এইসব করতে হবে না, তুমি আমার জন্য ব্রেকফাস্ট কিনে আনা বন্ধ করো, ঠিক আছে। আর এটা শুনে থাপ বলে যে তোমার কিচেন পুরো নতুনের মতনই আছে, আমার মনে হয় না তুমি কিছু কম, তো তুমি আমাকে জাস্ট ব্রেকফাস্ট করিয়ে হাউস রেন্ট দিতে চাইছো। এটা শুনে তো থাপ বলে যে কিন্তু আমার কাছে মানি নেই, সেই জন্য আমি ওই কথাটা বললাম। তো থাপ্পের কথা শুনে সিংহা বলে যে তুমি আমার জন্য অন্য কিছু করতে পারো। তো থাপ বলে যে আমি সত্যি কথা বলছি, আমি সিনসিয়ারলি বলছি আমার কাছে টেন্ট দেওয়ার মতন পয়সা নেই, আর তাছাড়া আমি কোথা দিয়ে পয়সা দেবো। তো সিংহা বলে যে যদি তুমি আমার প্লেসে থাকতে চাও আর তুমি রেন্টও দিতে না চাও তাহলে আমি তোমাকে একটা কাজ বলতে পারি, তুমি আমার জন্য অন্য কিছু করতে পারো। তো থাপ বলে যে কী আমি আপনার জন্য করতে পারি। তো এটা শুনে সিংহা তাকে বলে যে তোমাকে আমার জন্য খাবারও কিনতে হবে না, তুমি জাস্ট ইনভেস্টিগেটে আমাকে সাহায্য করো ওই 7 বডি। এটা শুনে তো থাপ থেকে না বলে দেয়। বাট সিংহা তাকে বলে যে আমি তোমাকে বলছি তুমি কেন সাহায্য করবে না। তো থাপ বলে যে আমি ঘোষটের দিকে থেকে পালাচ্ছি আর তুমি চাও যে আমি ওখানে গিয়ে যাই আর তোমাকে ইনফরমেশান দিই, আমি এখান থেকে ইনফরমেশান দিতে পারি না। তো এটা শুনে তো সিংহা বলে যে না পারো না, তোমাকে আসতেই হবে, তোমাকে আমার সঙ্গে কোঅপারেট করতেই হবে, তুমি একজন উইটনেস হও, কমন আমাকে হেল্প করো। তো এটা শুনে থাপ বলে যে কিন্তু আমি ওখানে যেতে চাই না। বাট সিংহা বলে যে তোমার কাছে কোনো চয়েস নেই থাপ, আর তাছাড়া আমার চোখে তুমি এখনও কিন্তু সাসপেক্ট, তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি স্পিরিটের দিকে দেখতে পাও তো তুমি আমাকে হেল্প করো, চলো চেঞ্জ করো জামা কাপড় আর আমার সঙ্গে চলো। থাপ তাকে বলে যে না আমি যেতে চাই না, প্লিজ আমি এখানেই থাকতে চাই। বাট সিংহা তাকে বলে যে ফার্স্টে তোমার কাছে যদি অন্য কোনো রাস্তা থাকে তাহলে তুমি বলো, কিন্তু তোমার কাছে কোনো রাস্তা নেই, তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি চলো আমার সঙ্গে। বাট থাপ সেখান থেকে যেতে চায় না। তো সিংহা তাকে কী করে জোর করে তুলে আর বলে যে তাড়াতাড়ি চেঞ্জ করো, কী করছো নাকি তুমি, আমি তোমাকে বললাম না তাড়াহুড়ো করতে। এটা শুনে থাপ তাকে বলে যে আরে দাঁড়াও তো, কিন্তু সিংহা তাকে বলে যে তুমি কি এখনও দাঁড়িয়ে আছো, হ্যাঁ তুমি এইভাবে যদি দাঁড়িয়ে থাকো আমি তোমাকে বলছি তুমি স্পিড দেখতে পাও তাই না। তো থাপ বলে যে হ্যাঁ
কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে যা বলো আমাকে তাই করতে হবে। তো সিংহ বলে যে যদি ঘোষটা এতটাই স্ক্যারি হয় তাহলে তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে কেন যেতে চাইছো না? তো আমি যখন তোমাকে ভালোভাবে বলছি তখন চেঞ্জ করে নাও, না হলে আমি তোমার জন্য তোমাকে চেঞ্জ করিয়ে দিতে পারবো। তুমি কি চাও আমি তোমার জন্য চেঞ্জ করাই? তো এটা শুনে সে বলে যে না, আমি নিজে থেকে চেঞ্জ করে নেবো। তারপরে সে তারা পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে সিংহা বলে যে তো কী ব্যাপার, কী হলো? মক তাকে বলে যে এটা উইটনেস ছিল তাই না, ওকে তুমি এখানে কেন এনেছো? সিংহা বলে যে ও আমাদের কেসে ভিক্টিমের ঘরে সাহায্য করেছিল, তো সেই জন্য আমি ওকে এনেছি, যদি ও আমাদের জন্য কিছু ইউজফুল হয় সেই জন্য। এটা শুনে মক বলে যে ও হো, তোমরা দুজন একসঙ্গে সবসময় ঘুরছো, একসঙ্গে থাকছো, আমার তো মনে হচ্ছিল, আমি তো সাসপেক্ট করছিলাম যে তোমরা দুজন। তখনই সে বলে যে কী, আমরা দুজন কী, বল বল একবার। তো মক বলে যে না না, জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ এরকমই কিছু হবে, এর বেশি আর কিছু না। এটা শুনে সিংহা বলে যে তুই উল্টা উল্টা ভাবা বন্ধ কর, যেটা বলেছিলাম সেটা করেছিস ইনভেস্টিগেট করতে। তো তুই এখন ওকে ভেবে যে ও টেম্পোরারি আমার দিকে ভূতেদের ব্যাপারে ইনফরমেশান দেওয়ার জন্য এনেছে। তো তুই আমাকে ডকুমেন্টসের ব্যাপারে বল, যেটা টিমের ব্যাপারে আমরা কথা বলবো, আর আমি কনফিডেন্সিয়ালি রাখতে চাই এই ব্যাপারটাকে। তো এটা শুনে মক বলে যে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই পজিশানটা এখন এখানে ভালো নয়, চলো তোমরা দুজন আমাকে সাহায্য করো, আমি তোমার দিকে বেটারভাবে প্ল্যান বুঝাচ্ছি। আর চেংমাইয়ের ডেটা যে এটা জিজ্ঞাসা করেছিলাম সেটা কি তুই এনেছিস? এটা শুনে মক বলে যে হ্যাঁ আমি এনেছি, তো আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি, চলো ওইদিকেই আছে। তো সিংহা তখন চেংমাইয়ের ডকুমেন্টসগুলো দেখতে থাকে, আর মক তাকে বলতে থাকে যে তুমি যেইটা বলেছিলে 5 বছর আগে সেম জিনিস হয়েছিল, আর আমি আরেকটা জিনিসও খুঁজে পেয়েছি, পেংনাং 10 বছর আগে হয়েছিল। তো টোটালি মানে এর আলাদা আলাদা লোকেশানে আলাদা আলাদাভাবে, কিন্তু 5 বছর ছাড়া ছাড়া আলাদা আলাদা লোকেশানে গণ্ডগোল হচ্ছে। চেংমাইয়ে 5 বছর আগে হয়েছিল, আর এখন এই বছর ব্যাংককে হলো। তার মানে যে কিলার সে 5 বছর ছাড়া ছাড়া এইভাবে সিরিয়াল কিলারের মতন মার্ডার করছে। তো এটা শুনে সিংহ বলে যে অ্যাকচুয়ালি 4 জায়গায় হয়েছে। তো মক বলেছে মানে তুমি কী বলতে চাইছো? সিংহ বলে যে থপ যখন ছোটো ছিল ও এরকমই একটা সিমিলার কেস দেখেছিল, থপ তুমি কোথায় ছিলে? তো সে বলে যে শ্রীকাতে। তো এটা শুনে তারা বলে যে তার মানে তুমি বলতে চাইছো যে 5 বছর ছাড়া ছাড়া এই কেসটা ঘটতেই থাকে? থাপ তুমি তখন কত বছরের ছিল যখন তুমি এই কেসটা দেখেছিলে? তো থাপ বলে যে আমি 15 ইয়ারের ছিলাম। তো এটা শুনে সিংহা বলে যে তার মানে 10 বছর আগে পেংমাই, 5 বছর আগে চেংমাই, তারপরে এই বছর ব্যাংকক, মানে 4 জায়গায় এইভাবে সেম কেস ঘটনা ঘটেছে। আর যেই কিলার সে ভিক্টিমের দিকে এমন খুঁজছে যাদের ফ্যামিলিতে কোনো মেম্বার নেই, যাতে তাদেরকে কেউ না খুঁজে পায়। তার মানে যে এইটা করছে পসিবলি সে খুবই চালাক হবে, আর তাকে এইভাবে খুঁজে আমাদের জন্য প্রচুরই কষ্টের হবে। এটা শুনে তো মক তাকে বলে যে আমার দিকে চেংমাইয়ের কেসটাই ফোকাস করতে হবে, কারণ ওটাই 5 বছর আগে ঘটেছিল, যদি ওখানে কিছু ডাটা পাওয়া যায়। তো সিংহা বলে যে আমি তোমাকে বলছি তুমি মেন সিস্টেমে যাও আর সেখানে যেয়ে চেক করো, যদি কোনো রকম ডাটা পাও হার্ড কপি সেই সব নিয়ে আমাকে জানাও। তো মক বলে যে আমিও ভাবছি এই কেসটার ব্যাপারে আমি যতটা পারছি তোমাকে দেওয়ার ইনফরমেশান চেষ্টা করব, বাট এখন আমি এই টিম ফাইল্ডের মধ্যে খোঁজার চেষ্টা করছি। আচ্ছা এই ব্যাপারটাকে আমি ইন্সপেক্টর কিংকে রিপোর্ট করব? তো এটা শুনে সিংহা তাকে বলে যে না এখন দরকার নেই, আমি নিজে থেকেই কমান্ডারের কাছে যে ইনফরমেশান কালেক্ট করে বলে দিচ্ছি, তোমাকে জাস্ট আমি যেটা বলছি তুমি সেটা করো। এটা শুনে মক বলে যে ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি আর এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছি, তাহলে তুমি বাকি জিনিসগুলো দেখে নিও। তো সে বলে যে ওকে ঠিক আছে বলে মক ওখান থেকে চলে যায়। তারপরে সেখানে সিংহাকে দেখানো হয় যে এক জায়গায় যাচ্ছিলো, থাপ তাকে বলে যে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? তো সিংহা বলে যে আমি কমান্ডারের কাছকে যাচ্ছি, আবার কোথায়? তো এটা শুনে থাপ বলে যে কিন্তু কতক্ষণ তোমার সময় লাগবে? আমি আসলে এখানে একা থাকতে চাই না, আমার না আজকে অতটাও ঠিকঠাক মনে হচ্ছে না, সেই জন্য আমি বুঝতে পারছি না আমি একা এখানে কী করব। তো এটা শুনে সিংহা তাকে বলে যে তাহলে ঠিক আছে তুমি ফটো নিয়ে নাও। তো সে তার কোট খুলে দেয়, যেটা দেখে থাপ বলে যে মানে? তো সিংহ বলে যে তুমি বলেছিলে না আমার এই ট্যাটু দেখে ঘোষটা পালিয়ে যায়, তো তুমি এটাকে তোমার তাবিজ হিসাবে ব্যবহার করে নাও, তো চলো ফটো তুলে নাও তাড়াতাড়ি। তো এটা শুনে তো থাপ খুশি হয়ে যায়, আর সে তার হাতের ফটো তুলে নেয় ট্যাটুর, যেটা দেখে তো সে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে আবার যেতে চায়, থাপ তাকে আটকায়। সিংহ বলে যে এবার কি হলো? থাপ বলে যে আমি আমার ব্যাগ আনতে ভুলে গেছি, তো তোমার কি এই থেকে আমি কিছু পেপার নিতে পারি কিছু ড্র করার জন্য? তো সে ওকে বলে দেয়। তারপরে সিনে দেখানো হয় যে সিংহা আসে কমান্ডারের রুমে, কমান্ডার বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তো সিংহা বলে যে আপনি কি ব্যস্ত আছেন কমান্ডার? তাহলে আমি পরে আসছি। বাট কমান্ডার বলে যে না তুমি ঠিক টাইমে এসেছো, চলো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আমি এখন ফ্রি আছি, আর আমি কেস নিয়েই কথা বলছিলাম, তো চলে এসো, তুমি যা বলতে চাও বলতে পারো, আমার কোনো প্রবলেম নেই, যদি তোমার কিছু বলার থাকে বলো। তো এটা শুনে সিংহা তাকে বলে যে আমি কেসটার ব্যাপারে কিছু পুরোনো ফাইল থেকে এটা দেখতে পেয়েছি যে সেম কেস আরও সিমিলার জায়গায় হয়েছিল 5 বছর ছাড়া ছাড়া, তো চেংমাইয়ে আর পেংনাংয়েও হয়েছিল। তো এটা শুনে কিং বলে যে তো এই ব্যাপারটা হয়েছিল তো তুমি জানো যখন তুমি আমাকে বলোনি কেন? তো এটা শুনে
সিংহা বলে যে কারণ এই ব্যাংককে এই কিছুদিন আগে যেটা হয়েছিল তার মধ্যে আমি যখন ভালোভাবে ইনভেস্টিগেট করছি আমার মনে হয় কমান্ডার আমার তোমাকে এই ব্যাপারগুলো বলা উচিত। তো সেই জন্য আমি তোমাকে এগুলো বলতে এসেছি যে আমি ইনভেস্টিগেট করতে আরও লোককে পাঠিয়েছি ওই জায়গাগুলো যার যে সিমিলার মার্ডার কেস আছে সেই সবের ব্যাপারে। তো এটা শুনে তো কমান্ডার বলে যে তুমি এই ব্যাপারটা ইন্সপেক্টর কিংকে বলোনি কেন? তোমরা দুজন এখন একসঙ্গে কাজ করছো, আর তাছাড়া ও তোমার টিমের লিডার হয়, তুমি ওকে এই ব্যাপারটা বলোনি কেন? ওর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজে থেকে কেন করছো? তো এটা শুনে সিংহ বলে, এরকম কিছু হলে আমরা আগে কথা বলবো, তারপরে আপনার কাছে হেল্পের জন্য চাইতে আসবো। এটা শুনে কমান্ডার বলেছে ঠিক আছে। তো কিং বলে যে একজন গুড অফিসার জানে যে সে কীভাবে কেসকে হ্যান্ডেল করতে হয়। তো এটা শুনে সে পারি, তো এইভাবে আমরা কেসটাকে কিছু দিনের জন্য ডিলে করতে পারবো, আর আমরা সাসপেক্টকে কাজে লাগিয়ে কিছু সময় নিয়ে কাজটা হ্যান্ডেল করতে পারবো। তখন সিংহ বলে যে না, ডিএনএ টেস্টের রেজাল্ট এসেছে আর এটাতে ইনোসেন্ট ও প্রুভ হয়ে গেছে, তো বেকার বেকার তুমি কেন ওকে জোড়াচ্ছ এই কেসের মধ্যে? ও একজন ইনোসেন্ট পার্সন। এটা শুনে কমান্ডার তাকে বলে যে কিন্তু সাসপেক্টকে এখনও ওরই তো আছে তাই না এই কেসের মধ্যে, ওকে এত তাড়াতাড়ি ছাড়া যাবে না। আর তাছাড়াও এই মিনিট থেকে আমি এই কেসটা হ্যান্ডেল করছি, তো আমি এই ব্যাপারে ভাববো, আমরা দুজন একসঙ্গে কাজ করছি, তার মানে তোমাকে আমার কথা শুনতে হবে। কিন্তু সিংহ বলে যে জাস্ট বিকজ পুলিশ যা চাইবে তাই করবে, তার মানে এটা নয় তো সে ঠিক করছে। তো এটা শুনে কমান্ডার তাকে বলে যে তুমি আমার কথা শুনো, ও যা বলছে সেটা করতে দাও। ইন্সপেক্টর কিং তাকে বলে যে আপনি আমাকে বিশ্বাস করুন, আমার এই আইডিয়াটা পুরোপুরি কাজে লাগবে। তো এটা শুনে কমান্ডার তাকে ওকে বলে দেয় এইভাবে কাজ করতে। আর এখানে থাপকে দেখানো যে ড্রয়ে করছিল তখনই সে একটা পেজ উল্টে দেখে, তার মধ্যে কিছু লেখা থাকে, আর এখানে এপিসোড